ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি খেলাপি ঋণ থেকে উত্তরণের উপায়। আমাদের সাথে রয়েছে এম আমানুল্লাহ, পরিচালক মার্কেন্টাইল ব্যাংক, এবং তিনি প্রাক্তন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ নুরুল আমিন, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি রিসেন্টলি আমরা দেখেছি যে একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আমরা যতটুকু দেখেছি যে 2024-এ খেলাপি ঋণের পরিমাণ 2,11,391 কোটি টাকা, যেটি একটি বিশাল বড় অ্যামাউন্ট আমাদের এই খেলাপি ঋণের জন্য। এই যে বিশাল বড় খেলাপি ঋণের আমাদের বর্তমান অবস্থান এবং ব্যাংকিং খাত এটি অনেকটাই আমাদের পরিবর্তিত অবস্থায় নিয়ে গেছে, অর্থনীতিকেও পরিবর্তন করে দিয়েছে। কিভাবে আমরা এই খেলাপি ঋণ থেকে উত্তরণ করতে পারবো? ধন্যবাদ। আজকে আপনার আলোচনার তো প্রতিপাদ্য বিষয় এটি। খেলাপি ঋণ নিয়ে কিন্তু আলোচনা কম হচ্ছে না এবং হয়নি, এখনও হচ্ছে। আপনি উত্তরণের উপায় নিয়ে বেশি জোর দিচ্ছেন বলে মনে হচ্ছে, সেই জন্য আমরা উত্তরণের উপায়ের দিকেই নজরটা দেব। খেলাপি ঋণ জুন মাস ভিত্তিক, গত জুন ভিত্তিক হচ্ছে 2,11,000 কোটি টাকা। কিন্তু এই কথাটা যারা বোদ্ধা, গবেষক, অর্থনীতিবিদ বা ব্যাংক খাত বিশ্লেষক, তারা কেউ এই ফিগারটাকে মানে ভালোভাবে নিচ্ছেন না। এই জন্য যে মনে করা হচ্ছে যে এটা আরও অনেক বেশি। সেখানে যথেষ্ট সঙ্গত কারণ আছে। এটার অনেকগুলো লোন রিশিডিউল, রিস্ট্রাকচার্ড এবং বিশেষ বিশেষ সুবিধার আওতায় যেগুলোকে খেলাপি থেকে বাইর করে রাখার চেষ্টা করা হচ্ছে, সেগুলো এই পরিবর্তিত পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বর এবং ডিসেম্বরে এটা আরও অনেক বেশি বেড়ে যাবে বলে মনে হচ্ছে। ফলে এটা থেকে উত্তরণ এবং এটাকে রোধ করার যে প্রচেষ্টাটা আজকে আমার মনে হয় সেটাই মূল প্রতিপাদ্য বিষয়। আমি একটা কথা আপনাকে বলি, লোন খেলাপি হয় এটা হলো রেজাল্ট, শেষ। কিন্তু লোনটা শুরু যেখানে, আমাদের ওখানেই হাত দিতে হবে। লোনটা শুরু যদি ফল্টি হয়, ত্রুটিপূর্ণ হয়, লোনটার জন্য যদি ডিউ ডিলিজেন্স বা যা যা করা প্রয়োজনীয় একটা লোনের জন্য যেই গুণাগুণ বিশ্লেষণ, পজিটিভ নেগেটিভ চিন্তাভাবনা করে এই লোনটা যাওয়া উচিত, সেই জায়গায় ঘাটতি যেন আর না হয়, তাহলে একটা কিছু রোধ করা যাবে, আপনি এটা বাঁধ দিতে পারবেন। দ্বিতীয় হলো যে ব্যাংক লোন দেওয়ার যে নর্মস, যে নিয়ম নীতি, যে আইন কানুন এবং বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, আমি এখানে আইনের কথা বলছি, নীতিমালার কথা বলছি, আর কর্মপদ্ধতি সংক্রান্ত যে কাজগুলো ব্যাংকগুলো করবে সেগুলোর বিষয়েও যদি সঠিকভাবে ডিউ ডিলিজেন্স করা হয়, যা পালনীয়, যা করণীয় তা করা হয়, তাহলে একটা লোন শুরুতেই এটা ডিফেক্টিভ হয় না। লোন ডিফেক্টিভ হয় যেগুলো নির্দেশিত লোন আসে, সেই নির্দেশ রাজনীতি থেকে আসতে পারে, সরকার থেকে আসতে পারে, প্রভাবশালী থেকে আসতে পারে, এমনকি পর্ষদ থেকেও কখনো কখনো আসতে পারে। ফলে ওই লোনগুলোর এই গুণাগুণ বিচার করার আর সুযোগটা যখন থাকে না, তখনই লোন খেলাপি হওয়ার শুরুটা হয়ে যায়। তারপরে সেখানে আরও বিষয় আছে, যেই পারপাসে লোন দেওয়ার কথা আপনি সেই পারপাসটা দেখলেন কিনা, দেওয়া হয়েছে কিনা। যে লোন ডাইভার্সন বলি আমরা, এই দিক থেকে লোন এনে ওইখান থেকে লোন এনে ওখানে ইউজ করা হয়, এই ডাইভার্সিফিকেশনটা হলো কিনা, এটা হলো সুপারভিশন অ্যান্ড মনিটরিং। এইটার ঘাটতির কারণে লোন খেলাপি হয়। আবার কিছু কিছু লোক ইচ্ছাকৃত খেলাপি হওয়ার জন্য যা যা ব্যবস্থা শুরু থেকে নেওয়া দরকার, সেই ব্যবস্থার জন্য একটা পাকা বন্দোবস্ত করেন, যেটা হয় সমঝোতায় হয়, নইলে ওই যে নির্দেশনার কারণে হয়। ফলে এই যে লোনটা হওয়ার শুরু থেকে সুপারভিশন, মনিটরিং এবং এটা ফেরত আসার জন্য যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো যখন ফলো করা হবে না, তখনই ওই লোনটা খেলাপি হয়। এবং যেই কারণে আমরা আশঙ্কা করছি যে সামনের 2 কোয়ার্টারে এই সংখ্যাটা আরো বেড়ে যেতে পারে। আচ্ছা, আপনি তো একজন ব্যাংকের উদ্যোক্তা, আপনি একজন নিজেও ব্যবসায়ী পরিচালক হিসেবে আছেন। তো আপনি আসলে দেখছেন যে এই খেলাপি ঋণ দুইভাবে বিভক্ত। এক, আপনারা নির্দেশিত যেটি ঋণ দেওয়া হয়েছে, আর যারা সত্যিকারে ব্যবসা করার জন্য ঋণ নিয়েছে বাট তারা টাকাটা ফেরত দিতে পারেনি। আর এক শ্রেণী হচ্ছে উইলফুল ডিফল্টার যারা রয়েছেন। তো এই জায়গা থেকে কি আপনি মনে করেন যে এই খেলাপি ঋণদের মধ্যে এখন বিভাজন করে
টাকা রিকভারির ক্ষেত্রেও কিছু নীতিমালা তৈরি করতে হবে, বা রিকভারির জন্য কি বাংলাদেশ ব্যাংক থেকে আলাদা টিম করে দেওয়া উচিত কিনা যারা শুধুমাত্র এই রিকভারি এজেন্ট হিসেবে কাজ করবে? আপনি যথার্থ বলেছেন, কিন্তু কথা হলো যে আমাদের ব্যাংকের ঋণ যেটা খেলাপি হচ্ছে, এটা স্টার্টিং থেকেই আমাদের উদ্দেশ্যটাই হয়তো স্টার্টিংয়ে খারাপ থাকে। মানে আমাদের মূল চিন্তাটাই হয় কিভাবে ব্যাংকের টাকাটা না দেওয়া যায়। এই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত কোনো লোন বা ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবে না। আর আমি মনে করি ব্যাংকের লোনের ক্ষেত্রে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকের একটা ইকুইটি দরকার, যেটা যদি সিকিউরিটি থাকে তাহলে আমার ওই লোনগুলো ফেরত পাওয়া যায়। এবং বিগত ইতিহাসে দেখা গেছে আমাদের কোলাটারাল সিকিউরিটি বলতে কিছুই ছিল না, অনেকেই আছে যা আমরা পরবর্তী সময়ে টাকাগুলো ফিরিয়ে পাইনি, এবং লোকজনের নানান সমস্যায় পড়েছে। আর একটু আগে যে ভাই বললেন যে আসলে নির্দেশিত হয়ে এবং ইন্টেনশনালি কেউ আসে, এটাও ঠিক। এবং এবং তদবিরও এমন একটা আসে, পলিটিক্যালও হোক বা বাইরে থেকেও সরকার থেকেও কোনো কিছু তদবির আসে, যে তদবিরে আমাদের দেখা যায় ওই লোনগুলি খারাপ হয়। আর যে কোনো তদবিরের লোন মানি খারাপ লোন, এটাকে না দেওয়ার উদ্দেশ্যেই আসে। আমরা মনে করি এই সমস্ত ক্ষেত্রে আমাদের আরও সচেতন হওয়া দরকার। এই ক্ষেত্রে আমি বলবো আমাদের কিন্তু এখন কিন্তু সেই রকম আর লোন হচ্ছে না, আর আমরা নিজেরাই ইতস্ত হয়ে যাচ্ছি, লোন কিন্তু দিচ্ছি না। কারণ দিলেই দেখা যায় আর টাকা পাওয়া যায় না। এই যে পাওয়া যায় না, এটা প্রচুর পরিমাণে টাকা পাওয়া যাচ্ছে না, যা আমাদের জন্য ব্যাংকিং সেক্টরটাই দুর্বল হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় গভর্নর মহোদয়ের সাথে দেখা করেছেন এবং সেখান থেকে কিছু নির্দেশনামালা আপনাদের কাছেও এসছে, আপনারাও কিছু প্রস্তাবনা দিয়েছেন, যার মধ্যে এই মামলাগুলো যেগুলোতে আছে সেগুলোর জট ছাড়াতে বাংলাদেশ ব্যাংকের রিট করে খেলাপি ঋণ বন্ধের যে প্রবণতা, তা নিয়ে পলিসি করার কথা বলেছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। তো সেই পলিসি যদি আসলে করতে হয়, সেই পলিসিটা কি আঙ্গিকে করবে বা কি ধরনের, আমরা তো দেখছি যে হাজারে হাজারে এ ধরনের মানে মামলা চলমান রয়েছে এবং সেখানে আসলে অনেকে আপনার শুধুমাত্র স্টে করে রেখেছে, এরা এখান থেকে বের হতে পারছে না। তো উনি এটিও বলেছেন যে উনি কথা বলবেন এবং এটা নিয়ে কিভাবে পলিসি করা যায় সেটা নিয়ে উনি কাজ করবেন। তো একটু যদি বলতেন সাধারণ দর্শক। খুবই স্বাভাবিক, যেই লোন শুরু থেকে সুপারভিশন মনিটরিং বা সব মিলে যখন খেলাপি হয়, আদায় হওয়ার সম্ভাবনা না থাকে, তার সর্বশেষ পর্যায়ে হচ্ছে আইনগত ব্যবস্থা। ব্যাংকগুলো অর্থঋণ আদালতে প্রথম কেস করেন। এই আদালতটা শুধুই ব্যাংক করে, এখানে কোনো ব্যক্তি গিয়ে কোনো অর্থঋণ আদালতে কেস করার কোনো সুযোগ নেই। আইনটাই এরকম, এবং আইনটা একটি শক্ত আইন। আইনটাতে বলাই আছে, প্রমাণ যখন হবে যে ইনি বা এই কোম্পানি এই ব্যাংক থেকে এই লোনটা নিয়েছেন, তখন আর আমার ভাষায় ওনার আর এই কেসে জিতার সম্ভাবনা নাই, ব্যাংকই জিতবে। তাই হচ্ছে ওই যে রিটের কথা বললেন, যখন এই অর্থঋণ আদালতের রায়টা হয় তার বিপক্ষে যায়, তখন উনি আবারও না দেওয়ার একটা প্রচেষ্টার জন্য হাইকোর্টে যান। হাইকোর্ট তো আর এই পেনাল কোডে বিচার করেন না, হাইকোর্ট তো ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড কনস্টিটিউশন নিয়ে বিচার করেন। কনস্টিটিউশনে 102 ধারায় ফান্ডামেন্টাল রাইটসের যে কেউর, যে কোনো নাগরিকের এই সংক্ষুব্ধ হইলেই উনি এটা রিট করতে পারেন। রিট করতে পারেন, আবার আইনেও তো আছে যে এটা স্টেও করে দেয়া যেতে পারে, কিন্তু সেই স্টেটা পাওয়ার পরই তো দেখা যায় যে সেটা নিয়ে ওই রিটটাই তো স্থগিত অবস্থা এটা করা। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলছেন, আমরা যেহেতু এটাও অর্থঋণ আদালতের একটা আইনের মাধ্যমে, হাইকোর্টের অবশ্যই দেশের আইনে চলছে, সেখানে আমাদের একটা বক্তব্য ছিল, কেস হারার কারণে ওই কোম্পানি যদি রিটে যান, তখন যেন একটা অ্যামাউন্ট দিয়ে ওনাকে যেতে হয়। ওই রিট কিন্তু একবার করা হলে আবার আরেকজন ডিরেক্টর গিয়ে আরেকটা রিট করতে পারেন, ফলে তখন আবারও যেন দ্বিতীয় রিটের সময়ও বা এক্সটেনশনের সময় আরও কিছু পার্সেন্টেজ টাকা দেওয়া হয়। তাহলে হচ্ছে কি, উনি কিছু টাকা দিতেও হচ্ছে, ব্যাংকও কিছু টাকা পাচ্ছেন। এতে করে ওই রিটের প্রবণতা ডিসকারেজড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ছিল আছে। তারপর অর্থঋণ আদালত যে রায়টা দেন, সেখানে মর্টগেজ থাকলে তো তাকে ওটার জন্য অকশন করার যে
এক্সিকিউশন স্যুট করতে হয়, চেক থাকলে কি করতে হবে, এগুলো ওই আইনের মধ্যে বলা আছে। আপনি যেটা বললেন কোর্টগুলো খুব বেশি মানে ফাংশনাল না, এই জন্য প্রায় দেখা যাচ্ছে আমাদের অভিজ্ঞতা হচ্ছে খালি ডেট বাড়ানো হয়, নইলে কোর্ট বসে না, নইলে কোর্টের সংখ্যা কম। এটা একটা বড় কারণ। অর্থঋণ আদালত অর্থ আদায়ের জন্য কেস যদি 10 বছর 20 বছর যায়, তাহলে সেই অর্থটার বর্তমান মূল্য কই থাকে, ওই লাভটা কি হচ্ছে, দুই পক্ষ টাকা খরচ করে। কাজে এগুলার যেটা সংস্কারের কথা বললেন, গভর্নর মহোদয় বলছেন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উনি এইগুলো নিয়ে কথা বলবেন। আমাদের বক্তব্য হচ্ছে এখানে টাইম বেঁধে দেওয়া উচিত। আমাদের এই দেশে টাইম বাঁধা কিন্তু কিছু কোর্ট আছে, আমাদের যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের আরও যে কিছু কোর্ট আছে যেগুলা মোটামুটি একটা টাইম বাউন্ড থাকেন। ওই টাইম বাউন্ডটা এখানে খুব ইম্পর্টেন্ট। আমরা শুনবো, আমরা একটু বিরতিতে চাই, বিরতির পর আমি আপনার কাছে ফিরছি। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবার আমন্ত্রণ সবাইকে। যেটি আসলে বলছিলেন, এবং ওই মিটিংয়ে আমরা দেখেছি যে একটা স্ট্যান্ডার্ড পলিসি করার কথা বলা হয়েছে, যেগুলো বহির্বিশ্বে আসলে যে পলিসিগুলো মেনটেন করা হয়। তো সেই আপনারা কি মনে করেন যে আপনারা যারা ভালো ব্যাংকগুলো আছেন এবং যেগুলো দুর্বল ব্যাংকগুলো আছে, সেখানে তো খেলাপির পরিমাণ বেশি দেখি ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে, তো সেই ব্যাংকগুলোকে কি এখন নতুন কোনো নীতিমালার মধ্যে নিয়ে আসা দরকার, নাকি আসলে এই ব্যাংকগুলো তো আসলে যারা আমানতকারী তারা টাকাও পাচ্ছে না, আবার ব্যাংকগুলোতে তারা কোনো কার্যক্রমও করতে পারছে না, তাদের ব্যাংকিং সিস্টেমটাই অফ হয়ে আছে, কিন্তু আমানতকারীর ফান্ড তো তার ওখানে জমা আছে। তো এই ক্ষেত্রে আসলে আপনার মতামত কি? আমি মনে করি যে আসলে আমানতকারীর টাকা তো অবশ্যই আমানতকারী পাবে এবং তার পাওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে ঋণের যে অবস্থাটা, এখানে আমাদের আইন যতই করি না কেন, আইনের মধ্যে দেখা যাচ্ছে যে এটা ঘোরানোর একটা সুযোগ থাকে। আমরা একটা পর্যায়ক্রমে দেখা যাচ্ছে ডেট নিতে নিতে অনেক দিন পার করে দিই। এই সমস্ত জিনিসগুলো একটু কুইক করা দরকার, এবং আমি মনে করি যে আরও আদালতে মামলা যাতে বেশি হচ্ছে, এই জন্য একটু আদালত আর একটু গঠন করা উচিত, আরও যাতে অতি সত্বর একটু টাইম বেঁধে দেওয়া উচিত, এটা এত দিনের মধ্যে শেষ হবে। তাইলে এই সমস্ত নীতিমালা থাকলে কিন্তু স্ট্রং না হলে টাকা ফিরিয়ে পাওয়া যাবে না। টাকা ফিরিয়ে না পেলে তো আমানতকারী টাকা পাবে না, তো এক জায়গা থেকে টাকা এনে তো আরেক জায়গায় দিতে হবে, এবং আপনারা তো এই আমানতকারীর টাকাই খেলাপিদেরকে হাতে তুলে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আসলে এখন আমানতকারীরা বিপদে পড়ে গেছে এবং উপকৃত হচ্ছে খেলাপি ঋণ যারা আছে তারা। তো সেখানে কেউই উপকৃত হচ্ছে না, টাকা নিয়ে যেটি বাইরে চলে গেছে বা যেগুলো পাচার হয়ে গেছে, ওই ব্যাংকের উপর তার আস্থা নষ্ট হয়, ব্যাংকিং সিস্টেমের উপর আস্থা নষ্ট হয়। আমরা যে ভালো খারাপ ব্যাংক বলি, কিন্তু একটা পর্যায়ে মানুষকে তো আসলে ব্যাংকে আসতেই হবে। এই দেশে আর সঞ্চয়ের বা জিম্মেদারির বা আমানতকারীর আর কোনো জায়গা তো নাই, ট্রাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। ওই কথা আমি যেটা বলছি যে এখানে যে এই যে টাকাটা আমানতকারী পাবে না, এই যে আশঙ্কাটা, আমি এটাই অনাস্থা বলতেছি। এই আশঙ্কাটা দূর করার জন্য আমি মনে করি যে যেই বাংলাদেশ ব্যাংক একটা সময় দুর্বল মানে ইয়েলো গ্রিন অ্যান্ড রেড ব্যাংক করেছেন, ওই রেড ব্যাংকগুলোর মোস্টলি কিন্তু চলে আসছে এখন যে বোর্ড রিসাফল করা হয়েছে। সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন যে কয়েকটি ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করা হয়েছে। ওই পুনর্গঠনটা করাই হচ্ছে ওগুলোকে রিভাইভালের জন্য, ওগুলোর সার্ভাইভালের জন্য। এটাই হলো পজিটিভ দিক। এই সার্ভাইভালেরও তো একটা পলিসি থাকবে, এবং কোন ব্যাংকে কত টাকা দেওয়া হবে সেটাও তো বাংলাদেশ ব্যাংক থেকে বলবে। এর আগের রিজিমের থেকে এখনকার যে সময়টা, যে রিজিম এখন চলছে, এরা কিন্তু এই পজিটিভ চেঞ্জটার জন্যই এটা করেছেন। সংস্কার কমিশন হয়েছে, সেটা হলো দেশের জন্য অনেকগুলো সংস্কার কমিটি। বাংলাদেশ ব্যাংকও 3টি টাস্ক ফোর্স করছেন। একটি হচ্ছে দ্য সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং এর জন্য, একটি হচ্ছে কমার্শিয়াল ব্যাংক রিস্ট্রাকচারিং এর জন্য, আরেকটি করছেন এই যে ডিস্ট্রেসড অ্যাসেট বলি আমরা এটাকে, এনপিএল, খেলাপি ঋণের ম্যানেজমেন্টের জন্য। তো ফলে হচ্ছে কি, এই কাজে হাত দেওয়া হচ্ছে, বোর্ডের পর্ষদে চেঞ্জ করে। এটা কিন্তু খুব কম সাহসী সিদ্ধান্ত নয়, এটা অনেক সাহসী সিদ্ধান্ত। ওনাদের শেয়ার ফ্রিজ করে, ওনাদের ইকুইটি ফ্রিজ করে আপনি নতুন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরে যে বোর্ড দিয়েছেন, সেইটার উদ্দেশ্যই হচ্ছে পজিটিভ। তো আমি আপনাকে একটা কথা এইভাবে বলি, আমার তো
বোর্ড দিয়েছেন কেন, বোর্ডকে তো প্রচুর টাকা দিয়ে দেন, বাট ভরসা দিয়েছেন যে তোমাদেরকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, এবং সেই পদ্ধতিটা শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশ ব্যাংকে সার্কুলারটা করে দিয়েছেন, এবং রোববার থেকে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টির জন্য যে ফরম্যাট সেটা আমাদেরকে দিয়ে দিয়েছেন ব্যাংকগুলোকে। এই প্রসেসটা শুরু হবে ভালো ব্যাংক থেকে, যখন এই ব্যাংকগুলো ট্রেজারি বা অন্য কোনোভাবে 3 মাস 6 মাসের জন্য টাকাটা নেবে সেন্ট্রাল ব্যাংক, ওই ব্যাংকে গ্যারান্টি দিবে, এরা না দিতে পারলে আমরা দিয়ে দেব। এই কথা এই জন্য বলছি, এখন একটা ঝড়ের পরেও তো, একটা বন্যার পরে, একটা খরার পরে, ফ্লাডের পর তো আপনাকে একটা উলটপালট তো হয়, তখন তো মানুষ ধৈর্যের সঙ্গে ওটাকে মোকাবিলা করেন। আমি এই ক্ষেত্রে এটাই বলবো আমানতকারীদেরকে, আমাদের গ্রাহক সুবর্ণদায়ীদেরকে, যে এই সময় একটু ধৈর্য ধরে বাংলাদেশ ব্যাংক যে ভরসা দিচ্ছে, এই ব্যাংকগুলো পারবে কিনা সেটা হচ্ছে আপনার কনফিডেন্স, যে এই ব্যাংকটা আমার আমানতের পাহারা দিতে পারবে কিনা, ওটাই আস্থা। ফলে কাজটা এখানে পজিটিভলি সেন্ট্রাল ব্যাংক আগাচ্ছেন, ওই ব্যাংকগুলোর নতুন বোর্ড পজিটিভলি আগাচ্ছে, এটুকু আপনাকে এই মুহূর্তে ভরসা দিতে পারি যে এটা সামনের দিকে যাবে, পিছনের আর সুযোগ কম। সেই দিক থেকে যেই খেলাপি ঋণগুলোর পরিমাণ আমরা দেখছিলাম যে বেড়ে গেছে, বা যেগুলোর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের যতগুলো অর্থ ঋণ আদালত আছে চিটংয়ে এবং ঢাকায়, সেটি কিন্তু খুব কম, আর মামলাগুলোর পরিমাণ কিন্তু অনেক বেশি। তো এই ক্ষেত্রে আসলে যদি মামলার জট আমরা ছাড়াতে চাই এবং এই জাল থেকে বের করে নিয়ে আসতে চাই দ্রুত, তাহলে তো আমাদের আদালতের পরিমাণ বাড়াতে হবে। সেই দিক থেকে কি আপনারা কি চাচ্ছেন? আমরা আসলে ওটাই চাচ্ছি যে আদালতের সংখ্যা যেন বাড়িয়ে দেয়, যাতে খুব, এবং টাইম লিমিট যেটা করে দেয়। যদি মনে করেন এই মামলাটার শেষ হতে হবে 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে অথবা 6 মাসের মধ্যে, এরকম একটা ফিক্স করে দিলে আমার মনে হয় মামলাগুলো দ্রুত শেষ হয়ে যাবে। নাহলে এই যে একটা প্রবণতা, টাইমের পর টাইম দিয়ে মামলাগুলো ঝুলে থাকে, টাকাগুলো আটকে থাকে, এগুলো আসলে ঠিক না। এবং আমি মনে করি যে এটাই আমাদের একটাই পন্থা, যে এই ঋণ খেলাপি থেকে উত্তরণ হতে হলে আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করতে হবে। আমরা যেগুলো দেখেছি যে টাকা পাচার হওয়া বা খেলাপি ঋণ বড় পরিমাণে সেগুলো বেশিরভাগই ইসলামিক ব্যাংকের যারা ছিলেন দায়িত্বে সেখান থেকে বেশি হয়েছে। আবার এদিকে আমি দেখছি যে ইসলামী ব্যাংকগুলোর জন্য আলাদা একটা গাইডলাইন করার কথাও আপনাদের বৈঠকে উঠে এসেছে, তো একটু যদি বলতেন। বৈঠকে একটা বক্তব্য দেওয়া হচ্ছে যে ব্যাংক কোম্পানি আইন করা হয়েছে, সেখানে ইসলামিক ব্যাংকিংয়ের কিছু কিছু ধারা বা কিছু কিছু পয়েন্ট ঢুকানো হচ্ছে। একটা দাবি ছিল, বিভিন্ন দেশে আছে কিন্তু, যারা ইসলামিক ব্যাংকিং করে, টার্কি, সৌদি আরবিয়া, ইভেন ইন থাইল্যান্ড, ইসলামিক ব্যাংকিং অ্যাক্ট একটা আইন কিন্তু করা যেতে পারে। আর নইলে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরাম বলে একটা অর্গানাইজেশন আছে, সেটাকে সচল করতে পারে, বাংলাদেশ ব্যাংক ওটার সঙ্গে বসে আলোচনা করতে পারে। আর আপনি যেটা ইসলামী ব্যাংক বলছেন, আমি উইথ অল রেসপেক্ট, আমরা তো ধর্ম ভীরু, আমরা মুসলমান, আদর্শগত কারণে ইসলামী ব্যাংক হয়েছে না ব্যবসার সুবিধা হবে অথবা অন্য কিছু করার সুবিধা হবে সেই কারণে করা হচ্ছে, কাজে আপনি ওটাও দেখতে হবে যে আমি কি আদর্শগত কারণে। মার্কেন্টাইল ব্যাংক তো ইসলামিক করে নাই, তাহলে ওনারা করে নাই কেন? ব্যবসা চলছে হচ্ছে, কিন্তু যারা মনে করছে যে ইসলামিক করলে আমার সুবিধা হবে, খেয়াল করে দেখেন যে এটা কোনো আদর্শিক কারণে এই ব্যাংকগুলো, এই যে টাকা পাচার বলে না, লুট বলে না, টাকাগুলো যে খেলাপি হলো বা হবে, এটা কি আদর্শিক বিষয়? ইসলাম ব্যাংকে কি বলছে যে টাকা নিলে আর টাকা তোমাকে দিতে হবে না? আমি যেটা বলি সেটা হচ্ছে যে ইসলামিক ব্যাংকে হ্যাঁ সিস্টেম থাকা ভালো, প্রত্যেক ব্যাংকের একটা উইং আছে, কতটা আদর্শিক আর কতটা কমার্শিয়াল, এই বিষয়টা চিন্তা করতে হবে। আপনারা যারা ব্যাংকগুলো চালাচ্ছেন, ভালো ব্যাংক যারা মোটামুটি এখন স্ট্যাবল অবস্থায় যাওয়ার জন্য ট্রাই করছে, তাদের ক্ষেত্রে আপনারা কি বাংলাদেশ ব্যাংকের কাছে চাইবেন, যেটি আসলে সহযোগিতা থাকলে আপনারাও ভালো থাকতে পারেন, পাশাপাশি আপনারা মাঝে মাঝে সাপোর্ট দিয়ে ছোট দুর্বল ব্যাংকগুলোকেও সহযোগিতা করতে পারেন? আসলে বাংলাদেশের আয়তন অনুযায়ী এবং জনসংখ্যা অনুযায়ী ব্যাংক একটু বেশি হয়ে গেছে, এগুলা কিছু কমিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়। কারণ এই যে ছোট ছোট ব্যাংকগুলা আজকাল যারা দুর্বল বলতেছি, এরা এক একজনে কেউ হয়তো 2000 কোটি টাকা, কেউ হয়তো 4000 কোটি টাকা, কিন্তু এইটা কি কার সাথে মার্চ করবে? তাহলে এই চার হুট করে কেমনে নিব, কমিয়ে দুই দিলে কেমনে নিব? আমানতকারীর অর্থ কিভাবে ফেরত পাবে সেটার একটা পলিসি আমানতকারীর থাকতে অর্থ হবে তো তো। বাংলাদেশ ব্যাংক যেখানে রয়ে গেছে তারাই তো এটা গ্যারান্টি দিবে, তারাই দিবে, এবং আমরা আমানতকারীকে তো অবশ্যই টাকা ফিরিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে অসুবিধা নেই।
এমন কাজ করব না যেটা আমি টাকা নিব আর দিব না, আর ইসলামিক নাম দিয়ে আমি টাকা শুধু নিব। আর আমাদের দেশে তো আসলে আমরা ধর্মভীরু, তো আমরা ইসলামিক ডিপোজিটটা রাখতে পছন্দ করি বেশি। মনে করি এটা ইসলামিক কায়দায়, এটা সুদ হচ্ছে না, এটা সুদ না হয়ে ইসলামিক সিস্টেমে চলে আসতেছি আমি, যার জন্য আমার এই টাকাটা ডিপোজিট করতে সিস্টেম অসুবিধা তো নেই। ভালো, কিন্তু কেউ যদি নেতিবাচক ভাবে ব্যবহার করে সেটা তো হচ্ছে গিয়ে সুশাসনের অভাব। অবশ্যই। এটি আমরা আমরা অনুষ্ঠান শেষ করব, সবশেষে একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু পাচার হওয়া অর্থের যোগান যেভাবে দেওয়া হয়েছিল, আবার পাচার হওয়া অর্থ নিয়ে আসার জন্য তো এক ধরনের পলিসি হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে করছে, কিন্তু যারা কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছিল বা যারা এই রিসেন্ট টাইমে ক্রাইসিসের মধ্যে যারা এসএমই উদ্যোক্তারা ছোট ছোট, তারা ঋণ খেলাপি বা ডিফল্টার হয়ে গেছে, তাদের জন্য কি আপনি বাংলাদেশ ব্যাংককে বলবেন যে ব্যবসা চলমান করার জন্য কি আলাদা কোনো ফান্ড প্রয়োজন আছে কিনা, তাদের প্রোটেকশন এবং ব্যবসা টিকিয়ে রাখা? এটা আমার বিশ্বাস যে আমাদের সিএম এসএমই তো এতদিন ধরে আমরা জানছি, এখন কটেজ অ্যান্ড মাইক্রোকেও আমাদের এই ব্যাংকিংয়ের আওতা অন্তর্ভুক্ত করা দরকার। সেন্ট্রাল ব্যাংক সেই কাজটা ভালোই করছেন, তারা উপশাখা আর কৃষি শাখা এই ধরনের এজেন্ট ব্যাংকিং এগুলোর কিন্তু অনুমতি দিয়েছেন এই কারণেই যে গ্রামে গঞ্জে যেখানে গ্রোথ সেন্টার আছে, বাজার আছে, ওখানকার লোক কর্মক্ষম লোক যেন কিছু এই করতে টাইমে পারে, তো ওদের আরো সাপোর্ট দরকার। সাপোর্ট দরকার, এটা বন্ধ করা যাবে না। এটা হচ্ছে একটা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আপনার এসএমই তো আমাদের দেশে ইনফর্মাল সেক্টর হিসাবে আপনি জানেন যে 85% অফ দি ইকোনমি ইজ ইনফর্মাল মানুষের। ফলে প্রাইভেট সেক্টর এবং এসএমই এগুলোর উপর জোর থ্রাস্ট সবসময়ই থাকতে হবে, কারণ আপনার প্রোডাকশন এবং এমপ্লয়মেন্ট, আপনি বিদেশি সাহায্য এনে তো কাজে তো লাগাতে হবে। আমরা কি করব কি না করব, এই মুহূর্তে সংস্কারটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা যে পদ্ধতিতে যাব, সেই সরকারগুলো সেটা পালন করে কি না, এই সংস্কার যদি গ্রহণ না করে বা সংস্কারের সুপারিশ অনুযায়ী কাজ না করে, তাহলে তো আমরা আগের শাসনের মতোই হয়ে যাব। কারণ আমি ভবিষ্যতের দিকে তাকাই আছি, আমরা সেটার জন্য একটু পজিটিভ আমাদেরও মনোভাব চেঞ্জ করতে হবে যে দেশটা এখন আগের মতো আর চলবে না, এইটুকু বিশ্বাস তো আমরা করতে পারি। আমাদের হাতে সময় নেই, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।